নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে কথাটা বহুদিন ধরে আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একাই ইন্ডি জোটটা গেঁটে দেবেন। ঠিক তাই হলো। মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করে দেখুন, মমতা এবং অভিষেক দুজনে মিলে ইন্ডি জোটটাকে ঘেঁটেই দিলেন। আমি কেন আজকে এই কথাটা বলছি, প্রতিবেদন পেশ করছি নতুন বাংলায় আজকে, তার কারণটা হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমি একটু সংক্ষেপে কতগুলো তথ্য দিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা করব। আমি শুধু শুধু এমনি কথাটা বলছি না, পেছনে নির্দিষ্ট কারণ আছে। এই যে পশ্চিমবঙ্গের মাটিতে ইন্ডি জোটের কটা শরিক আছে? তৃণমূল কংগ্রেস আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আঁতাত হবে না, পাগলও জানতো। সিপিএমও রাজি নন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাজি হবেন না। অবশ্য পাকে পড়লে তিনি সবই করবেন। ফলত সিপিএম এর সঙ্গে তৃণমূলের কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে না, এটা খুব পরিষ্কার ছিল। কিন্তু সেটা বাংলার মানুষ জানতো, সেটা আমরা জেনেওছি। বিভিন্নভাবে সিপিএম এর নেতারাও বলেছেন, তৃণমূলের নেতারা ঠারে ঠোরে বলেছেন। ঠিক এই একই জায়গায় মধ্যিখানে থাকলো কে? কংগ্রেস। কংগ্রেসের দুটি লোকসভার আসন আছে, মালদহের একটি এবং মুর্শিদাবাদে বহরমপুরের একটি আসন। এই দুটো আসন আছে, সেই দুটো আসনে শেষ পর্যন্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা বা কোনো রকম প্রত্যক্ষ আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা, সেইটা নিয়ে বিস্তর জল্পনা চললো এতদিন। মাঝে মাঝে এই অধীর চৌধুরী খুব হৈ হৈ করে চিৎকার চেঁচামেচি করতেন, কিন্তু শেষ পর্যন্ত দিল্লির কংগ্রেস নেতৃত্ব জল ঢেলে দিতেন। জয়রাম রমেশ বলতেন বাতচিত চলতা হয়, আর রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলতেন বাতচিত চলতা হয়। ফলে এইসবগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এবং সেই সময় দাঁড়িয়ে আমার কোনো একটা জায়গায় ধারণা ছিল, দেখুন আমি পলিটিক্যাল অ্যানালিসিস করছি বেশ কয়েক বছর ধরে, কিন্তু আমার অনেক অ্যানালিসিস মেলে না, আবার অনেক অ্যানালিসিস মেলেও। কিন্তু আমি একটা অ্যানালিসিস করার চেষ্টা করছিলাম, যেটা নিয়ে আপনাদের কাছে মাঝে মাঝে এসছি। সেটা হচ্ছে শেষ মুহূর্তে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়ে যাবে। তো শেষ পর্যন্ত কিন্তু সেটা হলো না, কেন ওই র্যাম্প, যেটা পাগলু ড্যান্সের র্যাম্প ছিল ব্রিগেডে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন, অভিষেক হাঁটলেন এবং ওই 42 জন প্রার্থীকে হাঁটিয়ে বললেন এরাই প্রার্থী, আমরা সবকটা আসনে একাই লড়বো। মাঝে মাঝে ফোঁস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একাই লড়বো, দেখে নেবো, হ্যান করবো, ত্যান করবো। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ কথাবার্তা চলছিল দিল্লির নেতৃত্বের সঙ্গে। দিল্লির কংগ্রেস নেতৃত্ব কিন্তু এমনি বলেনি যে মমতাজির সঙ্গে আমাদের বাতচিত চলতে হয়। আসলে যেটাতে আটকালো সেইটা আমি আজকে সেই তথ্যটা দেবো। আমি দিল্লির আমার যে নির্দিষ্ট সাংবাদিক বন্ধুর সোর্স আছে, আমি তাদের কাছ থেকে সমস্ত তথ্যটা পেলাম। আমার মনে হলো এত বড় তথ্য বাংলার মানুষের জানা দরকার, যে শেষ পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিংটা বা অ্যাডজাস্টমেন্টটা হলো না কেন, কিসের জন্য হলো না। আন্ডারস্ট্যান্ডিংটা কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হলো না, এটা যেমন ঘটনা, তেমনি কংগ্রেস কিন্তু তৃণমূলের সঙ্গে ডেসপারেটলি একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছিল। তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত 5-6টা আসন মমতাদির উপর ভরসা করে কংগ্রেসের নেতৃত্ব চাইছিলেন যে একটা সরকারের অন্তত 5টা এমপি আমি বাংলা থেকে পেয়ে যাই। কারণ এমনি কংগ্রেসের যা এখন অবস্থায়, সেই অবস্থায় গিয়ে দাঁড়িয়ে খুব অনেস্টলি বলছি, কংগ্রেসের পক্ষে একটা আসনও এখন পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, এটা আপনারা বলতে পারেন যে আপনি এত তথ্য পাচ্ছেন কি করে। পাচ্ছি এই কারণে, দিল্লিতে যারা কংগ্রেসের নেতৃত্ব আছেন তাদের সঙ্গে যেসব সাংবাদিকদের খুব ঘনিষ্ঠতা আছে, সেইখান থেকেই খবরটা পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 5টা আসনও ছাড়তে রাজি ছিলেন। অভিষেক রাজি ছিলেন না, কিন্তু কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় 5টা আসনও ছাড়তে রাজি ছিলেন। তার বিনিময়ে ত্রিপুরা, অসম এবং মেঘালয় থেকে কংগ্রেসকে কিছু আসন দিতে হবে, এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদার। এবং সংখ্যাটা প্রায় 9 করে 5-এর কাছাকাছি। প্রথমে শোনা গিয়েছিল শিলচর আসন, অসমে তারপরে তারা বেঁকে বসে 2টো আসন চাইলেন, ত্রিপুরা একটা চাইলেন, মেঘালয় একটা চাইলেন, এবং আরও একটা রাজ্য পশ্চিমে দরকার হলে অন্য কোনো রাজ্য থেকে দিতে হবে, এরকম একটা দাবি দাওয়া তারা পেশ করেছেন। নির্দিষ্ট সেই খবরটা আমি পাইনি। টোটাল 5টা আসনের বিনিময়ে পশ্চিমবঙ্গে 5টা আসনে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবেন, এরকম একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু কংগ্রেস নেতৃত্ব অনেক ভেবেচিন্তে দেখেছে যে মেঘালয় তৃণমূলের মতো একটা আঞ্চলিক দলকে সামান্য স্পেস দিলে পরবর্তীকালে কংগ্রেসকে পশ্চিমবঙ্গে যেভাবে খেয়ে নিয়েছেন, মানে প্র্যাকটিক্যালি কংগ্রেসকে তো গিলে ফেলেছে পশ্চিমবঙ্গে, ফলে সেই রকম গিলে ফেলবে, ফলে মেঘালয়ে এতটা জায়গা দেওয়াটা ঠিক নয়। মেঘালয় কংগ্রেসের বিরোধিতা ছিল, প্লাস কেন্দ্রীয় কংগ্রেসের বিরোধিতা ছিল। ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব তো বলেই দিয়েছিল যে আমরা কখনো তৃণমূলের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং করব না, কারণ আমাদের শক্তি এমনিতেই কম, তারপরে সিপিএম তো করবেই না। ফলে কংগ্রেসের সাপোর্টে তৃণমূল ত্রিপুরায় লড়ছে, আমরা হতে দেব না। এবার আসছি অসমের ব্যাপারটাই একমাত্র কংগ্রেস নেতৃত্ব, আঞ্চলিক নেতৃত্ব একটা বোঝার জায়গায় এসেছিল যে ঠিক আছে, অসমে একটা আসন আমরা তৃণমূলকে প্রয়োজন হলে দেব।
আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অঙ্কটা ছিল এই প্রভিন্সিয়াল মানে বিভিন্ন অন্যান্য রাজ্যে গিয়ে সেই সব রাজ্যের টুকরো টুকরো ভোটার জোগাড় করে কিছুটা ভোট ব্যাংককে সংযত করে, কেন তারা তো এখানে জিততে পারবেন না, 25% যদি ভোট ধরুন জোগাড় করে টোরে নিলেন, তাহলে কি হবে সেই 25% ভোটকে পরবর্তীকালে নির্বাচন কমিশনে দেখানো যাবে যে আমি অসমে 25% আছে, মেঘালয়ে 20% আছে, ত্রিপুরায় 5% আছে, এইতে আমাদের যে আঞ্চলিক দল হয়েছে আঞ্চলিক দলটাকে সর্বভারতীয় দলে রূপান্তরিত করার জন্য এইগুলোকে পরবর্তী অধ্যায়ে কাজে লাগানো যাবে। সেই অঙ্কটা করেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। শেষ পর্যন্ত অসম ছাড়া কংগ্রেস নেতৃত্ব আর কোথাও তৃণমূল কংগ্রেসকে 1% স্পেস দিতে রাজি হয়নি, এটাই হচ্ছে মূল অঙ্ক, এবং সেখানেই ভেস্তে গেছে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আসন ছাড়ার বিষয়। লাস্টে শুনেছিলাম যে কংগ্রেস, এটা ওখান থেকেই শুনেছিলাম যে কংগ্রেস 3টে আসন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 3টে আসন চেয়েছে দেবেন, সমর্থন জানাবেন, তার বিনিময়ে অসমে একটা, মেঘালয় একটা দিতে হবে, 2-এর বদলে 3, মানে 3জনকে আমরা সাপোর্ট করব। সেটাতেও কংগ্রেস নেতৃত্ব দেখবো করেছেন। শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে মেঘালয় কংগ্রেস নেতৃত্ব তৃণমূলকে মানবে না, ফলে স্বাভাবিকভাবে কি আছে তাদের শক্তি, ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে পুরো প্রক্রিয়াটা ভেস্তে যায় এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অ্যালায়েন্সটা হয় না। এই জায়গা দাঁড়িয়ে একটু ভালো করে খেয়াল করুন, আমি রাজনীতির ছাত্র হিসেবে বলছি, এই প্রক্রিয়াটায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধূর্ত শ্রুট রাজনীতি বোঝা লোক কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে খুব কম আছে। 2-1জন এখন আছেন কিন্তু খুব কম আছে। আমি এই কথাটা বলছি, কেন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ডিলে ডালিং ট্যাকটিক্স, দেরিতে প্রার্থী তালিকা ডিক্লারেশন, দিল্লির সঙ্গে আলোচনার প্রক্রিয়া চালানো, এই সব অঙ্ক করতে করতে সিপিএমকেও কিন্তু ওয়েট করিয়ে রেখে দিলেন। দেখুন আপনি, বামপন্থীরা অনেক আগে প্রার্থী রেডি করে ফেলে, রেডি করেও রেখেছে, কিন্তু কংগ্রেস আসবে কিনা এটা ভাবতে ভাবতেই সিপিএম আলটিমেটলি প্রার্থী ডিক্লারেশন করতে পারলো না, তাদের কর্মীদের প্রতি তাদের নেতৃত্ব বঞ্চিত করলো তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মধ্যেও এই জায়গাটা তৈরি করতে চেয়েছিলেন যে সিপিএম কংগ্রেসের সঙ্গে যাবে কি যাবে না, এই দোদুল্যমানতায় সিপিএম পিছিয়ে যাক, আর সিপিএম কর্মীদের মধ্যে সিপিএম নেতৃত্ব সম্বন্ধে একটা অনীহা তৈরি হোক, সেই সুযোগটাকে আমি কাজে লাগলো। সেটাই কিন্তু করলেন, ভালো করে খেয়াল করে দেখুন। এই ডিলেডালি করে নিজে একক ঘোষণা করলেন, কিন্তু সিপিএম নেতৃত্বকেও কিন্তু এইভাবে বিপদে ফেলে দিলেন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে। এবার আসুন সর্বভারতীয় ক্ষেত্রের ইম্প্যাক্টটা কি, আমি খুব পরিষ্কারভাবে বলি যে পশ্চিমবঙ্গে যখন কংগ্রেসের বিরুদ্ধে ইউসুফ পাঠানকে অধীর চৌধুরীর বিরুদ্ধে নামাতে হয়, তখন কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসকে প্রচারে আসতে হবে অধীরবাবুর হয়ে, সেখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে হবে। আলটিমেটলি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কটা আরও 12টা বাজলো। মেঘালয় কিংবা অসমে গিয়ে তৃণমূল যদি এখনও প্রার্থী দেয়, জামানত জব্দভাবে প্রার্থী দেয়, সেখানেও গিয়ে তৃণমূল নেতৃত্বকে কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে যেমন বলতে হবে, কংগ্রেসের বিরুদ্ধেও বলতে হবে। ফলে আলটিমেটলি যেটা দাঁড়ালো, ইন্ডি জোটটা ঘেঁটে হয়ে গেল। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ কি, আমি এই জায়গাটা আসার চেষ্টা করছি। আমার নিজস্ব পর্যবেক্ষণ একটা আছে, ঠিক কি ভুল সেটা তো আপনারা বলবেন, ভবিষ্যতে বলবে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, একটু ভালো করে খেয়াল করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লাভ হচ্ছে এটা, সেটা হচ্ছে, মানে আমার নিজের এটা অ্যাসেসমেন্ট আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে আলটিমেটলি বিজেপির কাছে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করলেন যে দেখো, আমি কিন্তু আদতে ইন্ডিজোটকে ঘেঁটে দিলাম, এবং তার বিনিময়ে আমার ভাইপো যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। তোমরা শেখ শাহজাহানকে ধরেছ, ঠিক আছে, তার জন্য আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি, কিন্তু আমার ভাইপো, আমার শখের ভাইপো, সাদের ভাইপো, স্নেহের ভাইপো, তো সেই ভাইপো যেন অ্যারেস্টেড না হয়, এই মেসেজটা কিন্তু দিল্লির বিজেপি নেতৃত্বের কাছে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু নির্বাচনের বাজারে এই মেসেজে খুব বেশি কাজ হয় না। দিল্লি নেতৃত্ব যদি ভাইপোকে গ্রেফতারির ব্যাপারে কোনো রকম দ্বিধা থাকে, এখনও দ্বিধা আছে বলে আমার নিজের মনে হচ্ছে, দ্বিধা আছে, সেই দ্বিধাটাই নির্বাচনের আগে আর পরিস্থিতিটাকে ঘোলাটে যাতে না হয় সেই জন্যই এটা আছে। আমার নিজের এখন মনে হচ্ছে যে ভাইপোকে গ্রেফতারির ব্যাপারে দিল্লি নেতৃত্বটাতে সমস্ত তথ্য ডকুমেন্ট আছে, তারপরেও দিল্লি নেতৃত্ব সিদ্ধান্ত নিচ্ছে না। তার কারণ এই নির্বাচনটাকে দিল্লির বিজেপি নেতৃত্ব, আমার একটা অ্যাপারেন্ট ধারণা, আমি সেটা নিয়ে পরবর্তীকালে পর্যালোচনা করব আপনাদের সামনে, অন্যান্য ইস্যুর ভিত্তিতে নির্বাচনটা বার করে নিয়ে আসতে চাইছে। করাপশন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা চোরেদের দল, মমতা অভিষেক চোর, এটা বাংলার মানুষ বলছে, ফলে সেই ইস্যুটা এস্টাবলিশড হয়ে গেছে। এর বাইরে রাম মন্দির, এর বাইরে 370, এর বাইরে 3 তালাক প্রথা, এর বাইরে সিএ আইন, এই সমস্ত, মানে এর বাইরে বিভিন্ন ধরনের মোদী সরকারের জনকল্যাণমূলক প্রকল্প, এইগুলোকে ভরসা করিয়ে
পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বিজেপি নেতৃত্ব কিন্তু ভোটটাকে বার করতে চাইছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফলে আলটিমেটলি ভাইপোকে গ্রেফতারির ব্যাপারটা মমতার এই মেসেজে খুব বেশি এফেক্টেড হবে বলে আমার মনে হয় না, কিন্তু মেসেজটা পাঠানোর চেষ্টা করলেন, কারণ উনি জানেন ওর ভাইপো গ্রেফতার হলেই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা মোটামুটি শেষ হয়ে যাবে, প্রায় শেষের পথে চলে যাবে। তখন সমস্ত ক্রিমিনাল গুন্ডাগুলো আস্তে আস্তে সরতে শুরু করবে। এবং আমি আপনাদের আজকে নতুন বাংলা দর্শকদের এই ব্রিফিংটা দিয়ে রাখলাম, আপনারা মিলিয়ে নেবেন যে এই লোকসভা নির্বাচন গেলেই ক্রিমিনালগুলো কিন্তু ভয় পেতে শুরু করবে। কেন, সেই প্রশ্নটা আমি আরেকটা এপিসোড করে ব্যাখ্যা করব, কিন্তু আপাতত এইটুকু, ঘেঁটে দিলেন ইন্ডি জোট মমতা বন্দ্যোপাধ্যায় একাই, তাতে নিজের ইগোর স্যাটিসফ্যাকশন হলো। আরেকটা দিল্লিকে মেসেজ পাঠানোর চেষ্টা করলেন যে আমি 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 এত কিছু করলাম, এবার আমার ভাইপোটাকে গ্রেফতার করো না। আর নিজের ইগো স্যাটিসফ্যাকশনের কেন বলছি, আমি তো প্রধানমন্ত্রী হতে পারলাম না, ফলে আমি রাহুল গান্ধীকেই বা প্রধানমন্ত্রী হতে দেব কেন, সেরকম একটা ভাবভঙ্গিমা ছিল। কিন্তু ইদানিংকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনলে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে তার ফেস রিডিং করে এই সিনপসিসটা আমার বেরিয়ে এসছে। আপাতত এইটুকু সিনপসিস দিলাম, ক্রিমিনাল গুন্ডারা এই লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কেন ছাড়বে সেটা নিয়ে অন্য ব্যাখ্যায় আসবো। আপাতত এইটুকুই থাক, ঘেঁটে দিলেন ইন্ডি জোট একা হাতে মমতা।